সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জনের মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশ। ইব্রাহিম রাইসির মরদেহ দাফনের জন্য পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে নেওয়া হয়েছে। এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আল বাখেরি কানি। দেশটিতে 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় ইরানের পশ্চিমা নীতিতেও কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ইরানের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, মধ্যপ্রাচ্যে যে অনেকটা কাণ্ডারির ভূমিকা পালন করছিল, প্রেসিডেন্ট রাইসির কারণেই যে শুধুমাত্র তা হয়েছে তা না, তার অবস্থান যদিও শক্ত ছিল, বাট ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বর্তমান প্রশাসনের সমস্ত কর্মকর্তার অবস্থানই একই রকমের। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনের কোনো অবস্থানেই ইরানের নীতিতে পরিবর্তন আসবে এটি ভাবার কোনো কারণ নেই। এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আকবরকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে পশ্চিমাদের আধিপত্য দমন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষমতাধর দেশ এখন ইরান। ক্রমাগত নিষেধাজ্ঞা এবং হুমকিতেও টলাতে পারেনি তাদের। তেহরানকে এমন উচ্চতায় বসাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে দেখিয়েছেন মুনশিয়ানা। তার মর্মান্তিক বিদায়ে প্রশ্ন উঠেছে, পশ্চিমারা নতুন কোনো খেলায় মেতে উঠবে না তো? ইরানকে পঙ্গু করতে নিষেধাজ্ঞার খেলায় মেতে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই লড়ছে তেহরান। তবে পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশ এখন তারা। শুধু তাই নয়, তেহরানকে দমাতে কম ফন্দি আটেনি তেল আবিবও। কিন্তু তাদের সব অপচেষ্টাকে পেছনে ফেলে তেল আবিবে ড্রোন হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে হটানো, আঞ্চলিক প্রাধান্য বজায় রাখা এবং চীন ও রাশিয়ার সঙ্গে মূল্যবান জোটগুলোকে শক্তিশালী করাই ছিল ইরানের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এখন ব্যাপক এবং বহুমুখী। চলমান গাজার সংঘাতকে কেন্দ্র করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিচ্ছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেহরানের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের শোক ঘোষণা করেছে পাকিস্তান, তবে এখনও বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা কোনো দেশের পক্ষ থেকে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক বিবৃতিতে শোক জানিয়েছেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইসিকে একজন বড় মাপের নেতা উল্লেখ করে বলেন, তিনি সারা জীবন তার দেশের জন্য কাজ করে গেছেন। এদিকে সোমবার একটি এক্স পোস্টের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী শোক জানিয়ে বলেন, ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে রাইসির অবদান সবসময় স্মরণ করা হবে। জানান, তেহরানের পাশে আছে নয়াদিল্লি। এদিকে একদিনের জন্য সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাইসি এবং তার সঙ্গীদের সম্মানে অর্ধনমিত থাকবে দেশটির পতাকা। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গভীর শোক জানিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে আখ্যা দিয়ে বলেন, রাইসি রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে অমূল্য অবদান রেখেছেন। এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি চার্লস মিশেল। এছাড়াও রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুতে শোক জানিয়েছে তুরস্ক। তবে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অন্তরা সেন, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, 2 মাস না যেতেই 65 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। অসহায় দেশের জেলেরা। একই সময় সাগরে জাল ফেলবেন ভারতীয়রা। অনুপ্রবেশ ঠেকানোর দাবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের লৌহজোগে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং চাঁদপুর সদর উপজেলায় আছেন ফারুক আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছে উজ্জ্বলের কাছে।
রাত পোহালেই দেশের সবচেয়ে আলোচিত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ভোট গ্রহণের প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এই উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেন তিনি কিন্তু এখানে রয়েছেন। এখন এখানকার যে 61টি কেন্দ্র সেখানে কিন্তু ভোটের সরঞ্জামাদি পাঠানোর পাশাপাশি সকাল 8টার আগে কিন্তু ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে, সেই লক্ষ্যে কিন্তু ব্যালট পেপার শর্টিং করা হয়েছে। এবং এখানে কিন্তু আপনারা জানেন যে এই 61টা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 47টা কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেখানে এখানে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু নিয়োগ করা হয়েছে। এবং একই সঙ্গে যেহেতু পদ্মা নদীর একেবারে পাশে, সেখানে কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশ কাজ করবে। এবং এখানে যে 1,66,000 ভোটার রয়েছেন তাদের নিরাপত্তার জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়াও কিন্তু পোশাক ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকবে এখানে। এবং এখানে কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার তিনি কিন্তু কাপ পিরিচ নিয়ে এখানে লড়ছেন। তার প্রতিদ্বন্দ্বী কিন্তু তারই দলের যে যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সোয়েব, তার প্রতীক দোয়াত কলম। এবং 2 জনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে। এবং একই সঙ্গে এখানে যে ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছেন এবং যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 4 জন প্রার্থী মিলে 10 জন প্রার্থী কিন্তু এই ভোট লড়াই অবতীর্ণ হবেন। এবং এই যে লৌহজং উপজেলার যেটি পদ্মা সেতু মাওয়া সহ যে পুরো এলাকা, সেখানে কিন্তু নানা কারণেই গুরুত্বপূর্ণ উপজেলা। এবং এখানকার যে 10টি ইউনিয়ন রয়েছে, পদ্মার ভাঙনে কিন্তু 2টি ইউনিয়ন এর মধ্যে বিলীন হয়ে গেছে। এবং এই পুরো এলাকাটি কিন্তু রাজধানী ঢাকার কাছের এবং বঙ্গবন্ধু এক্সপ্রেসের পাশে থাকবার কারণে এবং যেটি পর্যটন এলাকা হিসাবে পরিণত হয়েছে, যে শিমুলিয়া যে পর্যটন জোন, এই সব কিছু মিলে কিন্তু এই উপজেলার যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তাদের উপর অনেক দায়িত্ব অর্পিত হবে। সে কারণে কিন্তু এখানকার ভোটাররাও যে শান্তিপূর্ণভাবে যেখানে ভোট গ্রহণ হবে এবং তারা পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবেন, সেই পরিবেশ তৈরির দাবি তুলেছেন। এবং এখানকার প্রশাসন কিন্তু বলছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তো এই ছিল লৌহজংয়ের সবশেষ। আমরা চলে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ফারুক আহমেদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে আগামীকাল, তার মধ্যে চাঁদপুরের 3টি উপজেলা, চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি। তো 3টি উপজেলার মধ্যে আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর উপজেলার শহরের লেডি দেহলবী বালিকা উচ্চ বিদ্যালয়ে। তো এই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের মধ্যে আমি লক্ষ্য করেছি যে এখানে ভোট কেন্দ্রে যারা নিরাপত্তায় দায়িত্ব থাকবেন, সেই নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার সহ যে অন্যান্য সদস্যরা আছেন, তারা কিন্তু এই মুহূর্তে ব্রিফ করছেন। অর্থাৎ আগামীকাল ভোট গ্রহণ যখন শুরু হবে ইভিএম এর মাধ্যমে, সেখানে কেন্দ্রে কিভাবে তারা নিরাপত্তা নিশ্চিত করবেন সেই বিষয়গুলো নিয়ে তারা খুঁটিনাটি আলাপ করছেন এই মুহূর্তে। আমি একটা তথ্য যদি আপনাকে জানাতে চাই, সেটি হলো যে আগামীকাল যে চাঁদপুরে 3 উপজেলা ইভিএম পদ্ধতিতে ভোট হবে, এর মধ্যে চাঁদপুর সদরের 134টি কেন্দ্রে ভোটার হচ্ছেন 4,28,474 জন। আর হাজীগঞ্জ উপজেলায় 88টি কেন্দ্রের মধ্যে ভোটার হচ্ছেন 2,86,490 জন। এবং শাহরাস্তি উপজেলার 65টি কেন্দ্রে 2,06,288 জন, মানে 88 জন ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এই 3টি উপজেলায় যারা প্রার্থী হচ্ছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, 25 জন প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত গতকাল চাঁদপুর সদরের একজন প্রার্থী মিজানুর রহমান কালু, তিনি চেয়ারম্যান প্রার্থী, তিনি ভোট যুদ্ধ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কিছু অভিযোগ তুলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে চাঁদপুরে 3 উপজেলায় এখন 24 জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি সকাল থেকে লক্ষ্য করেছি যে চাঁদপুরের যে চরাঞ্চল আছে পদ্মা মেঘনা, সেখানে এই দুর্গম চরের মধ্যে 9টি ভোট কেন্দ্র আছে এবং সেই দুর্গম চরাঞ্চলে ভোটারদের এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে বাংলাদেশ কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে এবং কোস্টগার্ডের বেশ কিছু জাহাজ, স্পিডবোট ইতিমধ্যে নদীতে টহল অব্যাহত রেখেছে। আর চাঁদপুর জেলা পুলিশ সুপার এবং চাঁদপুর জেলা প্রশাসক, তারা দুজনেই কিন্তু সকালে চাঁদপুর স্টেডিয়ামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তারা প্রেস ব্রিফ করেছেন এবং তারা ব্রিফ করে তাদেরকে একটি বার্তা ছড়িয়েছে যে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন জন্য, অর্থাৎ ভোট গ্রহণের জন্য যতটুকু পরিবেশ তৈরি করা দরকার সবকিছু নির্বাচন কমিশনের নির্দেশে তারা করতে বদ্ধপরিকর। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের 3 উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতির সবশেষ।
সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর এবং মুন্সিগঞ্জে। এদিকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, সব এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। আমরা আশা করব যে যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে, তাদের দায়িত্ব দিলে তারা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন, সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটেও জনগণ কেন্দ্রে যাবে না বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। নিজ বাসায় সময় সংবাদকে তিনি বলেন, সরকারের ওপর আস্থা হারানোয় নির্বাচনে আগ্রহী নয় ভোটাররা। জাতীয় সংসদ নির্বাচন জনগণ বয়কট করেছে বিএনপি এবং বিরোধী দলের ডাকে। উপজেলা নির্বাচনও জনগণ বয়কট করেছে, কারণ জানে যে এই নির্বাচন নিরপেক্ষ এবং অবাধ হবে না। এই নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের যন্ত্র। এই কারণে আগামীতে কাল যে নির্বাচনটি হবে সেখানেও জনগণ বয়কট করবে। তারা মনে করে যে এই সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, এই কারণে জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলেই আমরা মনে করি। কিরগিজস্তান থেকে এখনই শিক্ষার্থীদের ফিরিয়ে আনার মতো অবস্থা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত গিয়ে পরিস্থিতি দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে নিজ কার্যালয়ে মন্ত্রী জানান, মঙ্গলবার ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলছেন, কিরগিজস্তানের অবস্থা এখন অনেকটাই শান্ত, শিক্ষার্থীদের ফেরানোর মতো পরিস্থিতি এখন নেই। তবুও উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত সেখানে পৌঁছে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের ছাত্ররা এই মুহূর্তে ভালো আছে। আমাদের অ্যাম্বাসেডর যাওয়ার পর ছাত্রদের সাথে কথা বলবে এবং কথা বলে পরিস্থিতি সেখানে সচক্ষে দেখবে, দেখার পর প্রয়োজনীয়তার নিরিখে যেটি করা প্রয়োজন সেটি আমরা করব। এদিকে সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে বাংলাদেশের অ্যাপোস্টেল কনভেনশনে যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত পাশ হয়েছে। আন্তর্জাতিক এই কনভেনশনে যুক্ত হওয়ার পর শিক্ষার্থীদের বিদেশি দূতাবাস থেকে কাগজপত্র সত্যায়নের প্রয়োজন হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করার পর আবার সংশ্লিষ্ট দেশের এমবাসি থেকে করাতে হয়। যদি আমরা অ্যাপোস্টেল কনভেনশনে আমরা যুক্ত হই, সময় ভোগান্তি তো কমবেই, প্লাস অর্থনৈতিকভাবে 400 থেকে 500 কোটি টাকা খরচ কম হবে। মঙ্গলবার দেশে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। তার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে আমাদের দেশে অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ইতালির প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ইতালীয় অবৈধদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করায় স্বদেশে ফিরে আসতে হতে পারে অভিবাসীদের। আর এই নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি সরকার ও ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুমোদনের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এই আইন যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে। অবৈধদের করোনাকালে বৈধ করে নেবার পর এখন পর্যন্ত শুধুমাত্র সাগর পথেই 42,965 জন বাংলাদেশি ইতালিতে এসেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ইতালিতে 50,000-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। কট্টর ডানপন্থী মেলোনি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে। অবৈধদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে আলবেনিয়ায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধদের স্বদেশে ফেরত পাঠানো হতে পারে। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের পার্লামেন্ট একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আইনটা আগেই ছিল, সেটা তারা এখন নতুন করে পাস করছে যে ইটালিতে অবৈধদেরকে আর বৈধ করা যাবে না, ইউরোপের আইন মেনে চলতে হবে। ইউরোপ এবং ইতালি সরকার কঠিন অবস্থানে তাদের আলবানিয়া অথবা অন্য কোনো দেশে পাঠানোর জন্য, তাতে আমরা বাংলাদেশিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হব। মেলোনি সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলছেন, আর কোনো অবৈধ অভিবাসীকে ইতালিতে আশ্রয় দেবে না তারা। এরই মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।
আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরেও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি 140 টাকা, প্রতি কেজি পরিশোধিত চিনিতে 48 টাকা এবং অপরিশোধিত চিনিতে 45 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে 580 থেকে 600 মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে 700 মার্কিন ডলার হিসেবে। সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 4500 টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে 122 টাকা 50 পয়সা। বাংলাদেশে বছরে 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদার 20 লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর 60 থেকে 70 হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্ক হার। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে। দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন, তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকে। অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র 48 রুপিতে মিলছে 1 কেজি চিনি। চলতি অর্থ বছরের 10.5 মাসে 12,193 কোটি টাকা মূল্যের 17,63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে, ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। একদিকে খাদ্য নিরাপত্তা, অন্যদিকে সেবা ও শিল্প খাতের কাঁচা মালের যোগানদাতা, এই দুই মিলে বরাবরই নিজের গুরুত্ব ও সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে দেশের কৃষি। তারপরও বছর বছর বাজেটে কৃষির গুরুত্ব কমছে এমন দাবি করে বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট করতে হবে এই উর্বর ভূমির কৃষিকেও। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। যে কৃষি নির্ভর অর্থনীতির বৈষম্য দূর করতে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, যে উর্বর কৃষির উপর ভর দিয়েই ঘুরে দাঁড়িয়েছিল 56,000 বর্গমাইলের সোনার বাংলা, নানা ধরনের অভিঘাত মোকাবেলা করে অর্থনীতিকে টিকিয়ে রেখে করোনাকালে নতুন করে নিজের গুরুত্ব ও সম্ভাবনার জানান দিয়েছে সেই কৃষি খাত। বাংলাদেশ ক্রমেই শিল্পমুখী হলেও এখনো অর্থনীতির প্রাণ সেই কৃষি। মাটি একদম বাইজা ফেলাইছে আর কি, তারপরে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, দাম পাচ্ছে না আর কি, ওই যে ফসলের খরচ বেশি যেতেছে। বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও শতাংশের হিসাবে ক্রমে গুরুত্বহীন হচ্ছে কৃষি। আবার কৃষি খাতে বাজেটের মোট বরাদ্দের অর্ধেকে চলে যায় মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নে, বাকিটুকু বিলি বন্টন করা হয় শস্য কৃষিতে। সেই বরাদ্দ ব্যয়েও অস্বচ্ছতার অভিযোগে প্রান্তিক কৃষকদের মনে রয়েছে নানা অসন্তোষ। সার কল, ওষুধ কল, বীজ কল আমরা সরকার কোনো জিনিস পাই না, জমি হিসাবে লোন দিতে এখন তো দেয় না। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বরাদ্দ ভর্তুকির সঠিক বাস্তবায়নের সঙ্গে নজর দিতে হবে সমন্বিত গবেষণায়। অধিকাংশ জনসংখ্যা কৃষিতে আপনার নিয়োজিত, কেউ কৃষি শ্রমিক, কেউ কৃষক, তাদেরকে যদি আপনি স্মার্ট না করেন তো স্মার্ট বাংলাদেশ কেমন হবে? বাজেটে বেড়েছে বরাদ্দ এবং ভর্তুকির পরিমাণ, তবে তা প্রান্তিক লেভেলে কৃষকদের পর্যায়ে আসছে অনেক কম। সামনের বাজেট হবে কৃষি বান্ধব, এমনটাই প্রত্যাশা প্রান্তিক পর্যায়ে কৃষকদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞার কবলে দেশের জেলেরা, তবে একই সময়ে অবাধে জাল ফেলবেন ভারতীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন সময়ে নিষেধাজ্ঞা না দিলে মিলবে না সুফল। আর মৎস্য বিভাগ বলছে, দেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় কক্সবাজার উপকূলে ট্রলার নিয়ে ফিরছে জেলেরা। এছাড়া বন্ধের কারণে হাজার হাজার ট্রলার আছে নোঙর করে। নিষেধাজ্ঞায় দুশ্চিন্তা ভর করেছে জেলেদের, কারণ এ সময় বেকার ও কর্মহীন জীবন পার করতে হয় তাদের। কষ্টের সংসারে ঠিকমতো সরকারি সহায়তা না মেলায় যেমন নেই ক্ষোভের শেষ, তেমনি বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞায় মাছ ধরতে না পারলেও ভারতীয়রা ঠিকই অবাধে মাছ শিকার করছে, এ নিয়েও রয়েছে আক্ষেপ। ওই ভারত থেকে এসে ট্রলার আসে যেগুলা মাছ, এগুলা আসলে নিয়ে যায়, তো আমরা এগুলা বন্ধ করে লাভ কি? অন্য দেশের থেকে বের হয়ে মাছ মারিয়াও তাদের মাছ ওইগুলি বিক্রি করতে। এক সাগরে দুই নিয়ম হয় কিভাবে? যদি ইন্ডিয়ানরাও ইন্ডিয়ার সাথে এক লাগে মিলেই, বাংলাদেশের ট্রলারে মাছ ধরতে পারবো না, ইন্ডিয়ার ট্রলারে মাছ ধরবো,
বিচার তো সবার জন্য এক সমান। বিশেষজ্ঞরা জানান ভারতীয় মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে অভিন্ন সময় নির্ধারণ করা না হলে নিষেধাজ্ঞার সুফল মিলবে না। যে উদ্দেশ্যে দিয়েছি সেই মাছগুলো এখানে ব্রিড করছে কিনা বা ব্রিড করলে আমাদের আসলে কি সময়সীমা বাড়ানো দরকার বা এদিকে আকপিস করা দরকারটা নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইন্ডিয়া বা মায়ানমারের সাথে কথা বলে এমন একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যানটা হয়। আদারওয়াইজ আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু অন্য জেলেরা কিন্তু লাভবান হচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। মৎস্য বিভাগ জানায় নিষেধাজ্ঞাকালে দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী। আমাদের জেলেরাও যেখানে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে, অন্যান্য দেশের ট্রলারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। 23 জুলাই পর্যন্ত 65 দিন কর্মহীন অবস্থায় ঘাটে থাকতে হবে ভোলা, কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতে নিবন্ধিত প্রায় 2.5 লাখ জেলে। এ সময় নিবন্ধিত প্রতি জেলে পাবেন 86 কেজি করে চাল। লাবিব হাসান, সময় সংবাদ। গবেষণাগার ও জনবল সংকটে বন্দরে পণ্য খালাস হতে দেরি হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। আর সংকটের কথা স্বীকার করে শিল্পমন্ত্রী বলেছেন, দেশজুড়ে ল্যাবরেটরি বাড়ানোর চিন্তা রয়েছে সরকারের। পণ্য ও সেবার গুণগত মানের সনদ দিয়ে থাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস BSTI। পাশাপাশি ওজন পরিমাপ যন্ত্রের তদারকিও করে প্রতিষ্ঠানটি। তবে দীর্ঘদিন ধরে ল্যাব ফেসিলিটি ও জনবল সংকটে ধুঁকছে BSTI, যার প্রভাব পড়ছে দেশের ব্যবসা খাতে। সোমবার বিশ্ব মেট্রোলজি দিবসে রাজধানীর তেজগাঁওয়ে সংস্থাটির প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্যে FBCCI সভাপতি বলেন, সক্ষমতার অভাবে দেশের বিভিন্ন বন্দরে সঠিক সময়ে পণ্য ছাড় না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। BSTI লোকবল কম, BSTI কে আধুনিক মানসম্মত মেশিন দরকার, সেগুলি কিন্তু নাই। আমরা দেখি বন্দরে যখন মাল আসে 4-5 দিন, 7 দিন, অনেক সময় 10 দিন পর্যন্ত ল্যাবরেটরির কারণে, টেস্টের কারণে কিন্তু মালটা রিলিজ হয় না। সংকটের কথা স্বীকার করে শিল্পমন্ত্রী জানান, ল্যাবের সক্ষমতা ও জনবল বাড়ানোর প্রক্রিয়া চলছে, বাড়ানো হচ্ছে প্রতিষ্ঠানের পরিধিও। ইকুইপমেন্ট চলছে, সরকারও অবগত আছে, আমার মিনিস্ট্রি অবগত আছে। ইতিমধ্যে আমরা কিছুদিন পূর্বে আমরা এখানে স্ট্রেনথেন করেছি আমাদের লোকবল, আর আমাদের ল্যাবরেটরিজ এক্সপেনশন হচ্ছে ডিভিশনাল ওয়াইজ ইম্পর্টেন্ট যেগুলি আছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজই আমরা সেগুলি করার চেষ্টা করছি। ব্যবসায়ীদের পণ্যের মান ও ওজন ঠিক রেখে ব্যবসা করার আহ্বান জানান মন্ত্রী। এই জিনিসগুলি আপনারা প্র্যাকটিস করবেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মরত নতুন যোগদান করা শিক্ষকরা বৈষম্যের শিকার হবেন জানিয়ে অবিলম্বে শিক্ষকদের এই স্কিমের বাইরে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান ফেডারেশন নেতারা। এই প্রত্যয় স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবেন বলে দাবি তাদের। অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল না হলে 26 মে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। পরে 28 মে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি পালন করবেন তারা। এরপরও সরকার সিদ্ধান্ত থেকে না সরলে 4 জুন অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। বিদ্যমান পেনশন ব্যবস্থায় এককালীন আনুতোষিক প্রাপ্যয়ন প্রত্যয় স্কিম আনুতোষিক শূন্য। আগামী 4 জুন 2024 তারিখ মঙ্গলবার বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্ধ দিবস কর্মবিরতি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করালে ওই দিনেই আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত হবে কক্সবাজার। মূলত বঙ্গোপসাগরের তীর, কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গবন্ধু টানেলের মুখে হওয়ায় এ অপরূপ সৈকতের নিরাপত্তা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কোরবানির ঈদের আগেই শুরু হবে অবৈধ দোকানপাট সরিয়ে নতুন অবকাঠামো তৈরির কাজ। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও অপার সম্ভাবনাময় পতেঙ্গা সমুদ্র সৈকত। চট্টগ্রামের প্রাণ কর্ণফুলীর মোহনায় বঙ্গোপসাগরের ঢেউ মন ভরিয়ে দেয় পর্যটকদের। সঠিক তদারকির অভাবে অনেকটা অবহেলিত ছিল এই সৈকত।
বিচের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটক টানতে এবার কক্সবাজারের আদলে পতেঙ্গা সমুদ্র সৈকতকে সাজানোর পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। এজন্য বিচ সাইড থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়া হবে নির্দিষ্ট জোনে কান্ট্রি সাইডে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের প্রতিনিধি দল পরিদর্শন করে নির্ধারণ করে দেয় জায়গা। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন খুদ দোকানিরা। তারা এই ধরনের একটা সুন্দর উদ্যোগ নিয়েছে বিদায় আজকে আমরা অবহেলিত দোকানদারগুলি আজকে একটা শৃঙ্খলার মধ্যে যাচ্ছি। এই সিদ্ধান্ত অত্যন্ত সুন্দর এবং আমাদের একটা ইতিবাচক সিদ্ধান্ত। সৈকতের নিরাপত্তা, শৃঙ্খলা এবং পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত ও মাস্টার প্ল্যান তৈরিতে নেওয়া হয় 19টি সিদ্ধান্ত। বিচ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই অংশের বিচের এই অংশের যে দোকানগুলি রয়েছে এইগুলিকে সমুদ্র পাড় থেকে শিফট করে কান্ট্রি সাইডে নিয়ে আসা এবং প্রত্যেকটা দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাপে নির্দিষ্ট ডিজাইনে একই রকম দোকান করা। যারা বিশৃঙ্খলভাবে রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বীজ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে যে দোকানগুলো রয়েছে তাদের নির্ধারিত যে জায়গা সেটি আমরা আজকে চিহ্নিত করে দিচ্ছি। খুব শীঘ্রই সেগুলোর কাজ শুরু হবে। পতেঙ্গা সমুদ্র সৈকতের পর পার্কি সমুদ্র সৈকত সহ অন্যান্য সৈকতকেও পরিকল্পিতভাবে সাজাবে জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সড়ক সংস্কারের 7 দিন না যেতেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। বান্দরবান সদরের সোয়ালক ইউনিয়নে 96 লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজে চরম অনিয়ম। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। সোহেল কান্তি নাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট। সংস্কারের সপ্তাহখানেক না পেরোতেই হাত দিয়ে টান দিতে উঠে আসছে সড়কের কার্পেটিং। প্রায় কোটি টাকার কাজ এভাবে গিলে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নো কনস্ট্রাকশন। মাত্র কয়েকদিন আগেই সংস্কার করা হয়েছে বান্দরবান সদরের সোয়ালক ইউনিয়নের ভাগকুল মাজার গেট ব্রিজ থেকে আলীনগর স্কুল পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের খোয়া পাথর ও বিটুমিন ব্যবহারে দায়সারা কাজ করে লুটপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নো কনস্ট্রাকশন। এ বিষয়ে জানতে চাইলেও সাংবাদিকদের সঙ্গে অসৎ আচরণ করে প্রতিষ্ঠানটির মালিক সুলতান মৌলভী। কাজের উপরে আঘাত করবেন, কিভাবে আঘাত করবেন এটা আপনার তো জানা থাকতে হবে। ভাই একটু আমাদেরকে হাই হেলো করেন, এটা না বলবেন। সাংবাদিকতা করেন, আমরা ঠিকাদারি করি বেশি ফসে গেছি না, ভোটের মানুষ মনে করেন কেন? স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির অর্থায়নে 5 কিলোমিটার সড়কে 96 লাখ টাকা ব্যয় করা হলেও কোনো রকম তদারকি না করায় ঠিকাদার ইচ্ছেমতো অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। এ নিয়ে অভিযোগ করা হলেও এলজিইডি কোনো ভ্রুক্ষেপ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তাটা করছে, এখন পর্যন্ত উঠে যাচ্ছে, শুধু 2 দিন হয়েছে না, এখন উঠে গেছে। এটা কি কাজ করছে? কাজগুলো ভালোভাবে হচ্ছে না বিধায় আমরা কষ্ট পাচ্ছি রোডে ঘাটে। অনিয়মের সত্যতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। টিম পাঠাইছি, আমার অফিসিয়াল ল্যাব পাঠাইছি, বললো যে স্যার সবকিছু ঠিক আছে। আর যে কার্পেটিং টেনে উঠেছে, তারপরেও আমার পরামর্শ হলো ভাই কাজ খারাপ হতে পারে, আমরা যদি খারাপ হয় রেক্টিফিকেশন করে ফেলবো। 2024 অর্থ বছরে 96 লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেরসাস নো কনস্ট্রাকশন। সময় সংবাদ, বান্দরবান। ফুলের মালা দিয়ে বরণের 30 দিন পর ডিপজলের চেয়ার টান দিলেন নিপুণ। এই চিত্রনায়িকার আবেদনে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের অনিয়ম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী বলছেন, ডিপজল ছাড়া অন্যদের দায়িত্ব পালনে কোনো বাধা নেই। নিপুণের দেয়া ফুলের মালা যে ডিপজলের গলার কাটা হয়ে দাঁড়াবে হয়তো কেউ ধারণাই করতে পারেনি। সেদিন নিপুণের হাসির আড়ালে যে প্রতিশোধের আগুন জ্বলছিল তার আঁচ পাওয়া গেল 25 দিন পর। এতদিনে হয়তো ডিপজলের চেয়ার সরাতেই আইনি সব দরজা ঘুরে ঘুরে প্রস্তুতি নিয়েছেন নিপুণ আক্তার। শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোট কেনা, প্রভাব বিস্তারের পুরনো অভিযোগে গত 15 মে ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা ঠুকে দেন নিপুণ আক্তার। শোচনীয় পরাজয় হওয়া এই ভোটের ফলাফল বাতিল চাওয়ার পাশাপাশি নির্দেশনা চাওয়া হয় নতুন করে নির্বাচনের। সব শুনে নবনির্বাচিত সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয়েছে ডিপজলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনের অনিয়ম তদন্তের। নিপুণের আইনজীবী বলছেন, এই আদেশের ফলে শুধুমাত্র ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না, অন্যদের ক্ষেত্রে কোনো বাধা নেই। সভাপতি এবং সাধারণ সম্পাদক এই 2টা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি
রেসপন্ডেন্ট নাম্বার 10 মনোহর সেন ডিপজলের বিরুদ্ধে, এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে। তার ভাগ্যে খারাপ কিছু হতে যাচ্ছে হয়তো আন্দাজ করেছিলেন মনোহর হোসেন ডিপজল, তাই তো আদালতে পাঠিয়েছিলেন আইনজীবীকে, কিন্তু আদালত তার কোনো বক্তব্য না শুনে তাকে বসিয়ে দিয়েছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করতে পারবেন ডিপজল। চেম্বার আদালত থেকে স্থগিতাদেশ না পেলে তার চেয়ারে বসা না বসার বিষয়টি দীর্ঘমেয়াদে ঝুলে যাবে। যা দেখার দেখছো অনেক, কেস খেলবা আসো। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ প্রায় শেষের দিকে। পশ্চিমবঙ্গ সহ 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট হচ্ছে আজ। এ দফায় ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ মোট 695 জন প্রার্থীর। উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে লড়ছেন এই কংগ্রেস নেতা। এদিকে পশ্চিমবঙ্গের 7টি কেন্দ্রে বেলা 3টার মধ্যে 62% ভোট পড়েছে। হাওড়ার ষষ্ঠীতলা এলাকায় বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। খেলার খবর। অবশেষে অনুকূল আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলন সেশন সম্পন্ন করেন শান্ত সাকিবরা। এদিকে সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স জানান, যুক্তরাষ্ট্রে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বোলারদের জন্য। কন্ডিশন কিংবা ড্রপ ইন পিচ নিয়ে না ভেবে টাইগারদের পরামর্শ দিলেন ইতিবাচক ক্রিকেট খেলার। টাইগার সাবেক পেসার এখন যুক্তরাষ্ট্র ক্রিকেটের শীর্ষকর্তা। বাংলাদেশ ইউএসএ 3 ম্যাচের সিরিজ আয়োজনের ভার পড়েছে তার উপর। লাল সবুজের জার্সিকে গুড বাই 97তে মাঝে দায়িত্ব পালন করেছেন বিসিবির নির্বাচক হিসেবে। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গোলাম নওশের প্রিন্সের সেই অভিজ্ঞতাই কাজে লাগাচ্ছে মার্কিন ক্রিকেট। বর্তমানে দায়িত্ব পালন করছেন ইউএসএ ক্রিকেট অপারেশনস কমিটির সদস্য হিসেবে। প্রথমবারের মতো আমেরিকার বিপক্ষে তাদের মাটিতে টি-20 সিরিজ খেলতে টাইগাররা এখন টেক্সাসে। শান্ত তাসকিনদের বরণ করে নিয়ে আসা গোটা আয়োজনের দায়িত্বই তার কাঁধে। ন্যাচারালি আমার কাছে তো নস্টালজিক লাগছে, বিকজ আমি খুবই ধন্য যে বাংলাদেশ টিমকে এখানে কিছু না কিছু ভাবে হয়তো চেষ্টা করছি হেল্প করার। ইউএস টিম কিন্তু মোটামুটি ভালো টিম, খেলা আমি আশা করছি ভালোই হবে। তার থেকে এটা আমাদের জন্য অ্যাডেড একটা অ্যাডভান্টেজ যে আমরা তার থেকে অনেক ইনফরমেশন নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ, অন্য যেগুলো লাগে, লজিস্টিক সাপোর্ট লাগে। এবারের বিশ্বকাপের শুরু থেকে আলোচনায় ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের উইকেট আর ড্রপ ইন পিচ। বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ হবে যে পিচে। তবে এসব নিয়ে খুব একটা না ভেবে পরামর্শ দিলেন নিজেদের খেলায় মনোযোগের। মনে করিয়ে দিলেন বোলারদের চ্যালেঞ্জের কথাও। ড্রপ ইন উইকেট শুধু আপনার নিউ ইয়র্কে করা হয়েছে, এটা ডালাসে না। ডালাসে আপনি নর্মাল ইউএস এর যে উইকেটে বাংলাদেশ খেলবে, ডালাসের উইকেটে ব্যাটসম্যানদের রান করতে হবে বাংলাদেশের। তো রানটাই মেইন। টপ অর্ডার ব্যাটসম্যানদের যদি রান করে তো এখানে 200+ রান করা যায়। 1980 থেকে 90 দশকের টাইগারদের জার্সিতে 9টি ম্যাচ খেলেছেন দেশের ক্রিকেটের এক সময়ের অন্যতম সেরা পেসার গোলাম নওশের প্রিন্স। মাহবুব লিমন, সময় সংবাদ। এদিকে আসন্ন টি-20 বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর উপর বাজি ধরছেন মাশরাফি বিন মুর্তজা। নির্দিষ্ট করে কিছু না বললেও অভিজ্ঞ এই দুই ক্রিকেটার থাকায় বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশায় সাবেক অধিনায়ক। শুধু নেপাল নেদারল্যান্ডস নয়, গ্রুপ পর্বের সব ম্যাচে টাইগারদের জেতা উচিত বলে মন্তব্য করেছেন নড়াইল 2 আসনের এই সংসদ সদস্য। অলরাউন্ডার কি কম হয়ে গেল আমাদের? টিম দেখিনি, একদমই দেখিনি। না, জানি না কারা দেখি নাই। একসময় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মাশরাফি এখন দেখেন না বাংলাদেশের খেলা। বিশ্বকাপ মিশনে কারা গেছেন সেটাও জানা নেই সাবেক অধিনায়কের। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জেনে নিলেন বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন। যুক্তরাষ্ট্রে থাকা দলের অনেকের সঙ্গেই দীর্ঘদিন ড্রেসিং রুম শেয়ার করেছেন নড়াইল এক্সপ্রেস। আছেন সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞরা। সাকিব নবম আর মাহমুদুল্লাহ খেলবেন নিজের 8ম বিশ্বকাপ। অভিজ্ঞতায় ঋদ্ধ এই দুজনই ভরসা দিচ্ছে সাবেক অধিনায়ককে। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে। এটাই তো খেলতেছে, ফিরে আসার কি আছে? নতুন করে রিয়াদ এরকমই খেলতো। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল
খেলার লক্ষ্য নিয়ে ভারতে যাওয়া দলটার হয়েছে বাজে অভিজ্ঞতা। এবার বড় কিছু স্বপ্ন না দেখলেও অন্তত সুপার 8-এ খেলতে চায় বাংলাদেশ। এবারের দল নিয়ে আশাবাদী মাশরাফিও। অবশ্যই এক্সপেক্ট করছি ভালো করবে ইনশাল্লাহ, বাকিটা দেখা যাক। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না। কত দূর যেতে পারে বলতে পারবো না, তবে অবশ্যই ভালো কিছু করুক এটাই আশা করছি। আমি শিওর আপনারাও সেটা আশা করছেন। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না। আগামী 1 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।